শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ টি-20-র প্রথম ম্যাচটা যেভাবে আমরা বাজেভাবে হেরে গেলাম, তারপরে মনে হলো যে ক্রিকেটের বাংলাদেশ হয়তো এই হারের বৃত্ত থেকে বেরোতে পারবে না। তারপরেও শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় এবং তৃতীয় টি-20 ম্যাচে জিতে আমরা প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে তাদের মাটিতে সিরিজ জয় হলো। বেশ খুব ভালো একটা ফুরফুরি, এবং তার কয়েকদিন পরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ, এবং সেই ম্যাচে আমরা প্রথম ম্যাচটা 7 উইকেটের বড় একটা ব্যবধানে আমরা জিতলাম। খুব ভালো ব্যাপার। সব মিলে আজকের ম্যাচের অবশ্যই পজিটিভ দিক, আমরা মিরপুরের মাঠে খেলেছি প্রায় 444 দিন পরে মিরপুরের মাঠে খেললাম। মিরপুরের মাঠে যে প্রতিপক্ষই আসো, এর আগে 2022 টি-20 বিশ্বকাপের আগে আমরা অস্ট্রেলিয়াকে এভাবে হারিয়েছিলাম, এর আগে নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছিলাম এই একই মাঠে একই স্টাইলে। রান কত ধরেন 110-20-30-40 রান হয় টি-20-তে, তার মধ্যেই জয় পরাজয় হয়। আমরা দুটো সিরিজে জিতেছিলাম, সেটা অস্ট্রেলিয়ার সাথেও নিউজিল্যান্ডের সাথেও আমরা সিরিজ জিতেছিলাম। এখন কথা হলো যে পাকিস্তানের সাথে আমরা সর্বশেষ পাকিস্তানের মাঠেতে পাকিস্তানের বিপক্ষে কিন্তু আমরা 3 ম্যাচে হেরেছি, এবং প্রত্যেকটা বড় ব্যবধানে আমরা হেরেছি। সেই পাকিস্তানকে ঘরের মাঠে হারাই দিলাম। এখানে অনেক কৃতিত্বের একটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে যে বোলিং এ অবশ্যই আপনি কৃতিত্বের কথা বলবেন। বোলিং এ আমরা নিঃসন্দেহে ভালো করেছি, তাসকিন আহমেদ ভালো বল করেছে, এবং মুস্তাফিজুর রহমান নিঃসন্দেহে ভালো বল করে। মুস্তাফিজুর রহমান 4 ওভার 6 রান 2 উইকেট, কোনো মেডেন নেই। তার মানে যদি আপনি চিন্তা করেন 1.50 ইকোনমিতে সে বল করেছে, খুব ভালো। প্রথম থেকে পাকিস্তানের উইকেটটা কিন্তু গেছে, এবং তারা খুব বেশি বড় পার্টনারশিপ করতে পারেনি। পাকিস্তানের ইনিংসে সবচেয়ে বড় পার্টনারশিপ সেটা হয়েছে খুরদিন শাহ এবং আব্বাস আফ্রিদি। তারা 29 বলে 33 রানের একটা পার্টনারশিপ করেছিল। তারপরে ফখর জামান এবং খুরদিন শাহ করেছিল 23 বলে 24 রানের পার্টনারশিপ। এই তো মোটামুটি একটা পার্টনারশিপ, এবং সেই পার্টনারশিপই তারা খুব বেশি বড় এগোতে পারেনি। খুব সহজ একটা জয়, যদিও বাংলাদেশের ক্ষেত্রে যদি বলবো না, কারণ হচ্ছে বাংলাদেশ অলরেডি 7 রানে 2 উইকেট পড়ে যায়, মানে 2 রানে তানজিদ তামিম, 7 রানে লিটন কুমার দাস। তার মানে আমার কাছে মনে হচ্ছিল যে যখন যে 111 রানের টার্গেটে যখন আমরা ব্যাট করতে 7 রানে 2 উইকেট পড়ে গেল, তার মানে ধরে নিলাম যে ম্যাচটা কি আগের মতো হয়ে যায় কিনা। তো শেষ পর্যন্ত বাংলাদেশ জিতেছে, এবং একটা টোটাল ম্যাচে একটা পজিটিভ দিক আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে পারভেজ হাসান ইমনের ব্যাটিং, তার সাথে তাহিদ হৃদয় আজকে ভালো ব্যাট করছে। যদিও শেষ পর্যন্ত তাহিদ হৃদয় 37 বলে 36 রান করছে, কিন্তু প্রথম দিকে বেশ একটু মারমুখী ছিল, এবং আমি যদি ভুল না করি প্রথম 4টা বাউন্ডারি হয়েছে, মানে ওভার বাউন্ডারি থেকে, অর্থাৎ 4টা ছক্কা হয়েছে, কিন্তু 4-এর হওয়ার আগে 6 হয়েছে বাংলাদেশের ইনিংসে। ইভেন মোট 6 হয়েছে 7টা, কিন্তু মোট 4 হয়েছে 5টা, আর লাস্টে 3, 5 আর 3 ধরেন 8টা। এখন কথা হচ্ছে যে বাংলাদেশের আপনি খেলার পরে হয়তো খুব বেশি গদগদ একটা ব্যাপার আছে যে বাংলাদেশ ক্রিকেটে ফেরেছে, বাংলাদেশ স্বাচ্ছন্দ্যে ফেলেছে, এই বাংলাদেশ ক্রিকেটে ফেরেছে, এই কথা বলা আসলে আমার মনে হয় এখনো সময় হয়নি। কারণ হচ্ছে যে শ্রীলঙ্কার সাথে আমরা সিরিজ জিতেছি, এবং পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচ আমরা জিতেছি, তার মানে যে বাংলাদেশ ক্রিকেট তার ক্রিকেটের জায়গায় ফিরেছে, বা বাংলাদেশ ক্রিকেট ছন্দে ফিরেছে, এই কথা কিন্তু বলা যাবে না। হ্যাঁ, বোলিং অবশ্যই ভালো করছে। মুস্তাফিজের কথা তো বললাম, মুস্তাফিজ মনে হলো যে সে 2015 সালের মতো বল করলো। মুস্তাফিজ ভালো বল করছে, কিন্তু ব্যাটিং এও অবশ্যই ভালো বল করছে। যে দুজনের কথা বললাম, যে পারভেজ হাসান ইমন তো অবশ্যই 39 বলে 56 রানের ইনিংস, যেখানে 5টা ছক্কা মেরেছে এবং 3টা 4। তার সাথে তাহিদ হৃদয় 37 বলে 36। যদিও এই পার্টনারশিপটা না হতো বা ধরে না রাখতো, তাহলে হয়তো বাংলাদেশের জন্য কঠিন হয়ে যেত। 62 বলে 73 রানের যে পার্টনারশিপ, এই পার্টনারশিপটা খুব দরকার ছিল, এবং লাস্টে 18 বলে 32 রানের পার্টনারশিপ পারভেজ হাসান ইমন এবং জাকির আলীর মধ্যে। এই যে সব মিলে পাকিস্তানকে প্রথম ম্যাচের যদি পজিটিভ দিক বলি, সেটা হচ্ছে সব মিলে পাকিস্তানকে প্রথমবারের মতো অল আউট করতে পারা, পাকিস্তানের বিপক্ষে একটা বড় একটা জয়, এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে জয়, সব মিলে অনেক পজিটিভ দিক আছে। কিন্তু একটা বিষয় দেখেন, পাকিস্তানের এই ম্যাচ হেরে যাওয়ার পরে কিন্তু পাকিস্তানের কোচ মাইক হেসেন কিন্তু একটা কথা বলেছে, যে আমরা এই যে পিচের নিয়ে একটা কথা বলেছে, যে পিচের ব্যাপারটাকে আপনাকে মানতেই হবে। যে গামিনী ডিসিলভার যে পিচের ব্যাপার, দেখেন 111 টি-20-তে এখন কোনো মানদণ্ড না। আপনি যদি বৈশ্বিক টুর্নামেন্ট খেলেন, আপনি ইন্ডিয়ার কথা বলেন, অস্ট্রেলিয়ার কথা বলেন, আপনি ইংল্যান্ডের কথা বলেন, 111 রান, 111 তারা কিন্তু 10 ওভারে করতেছে।
তার মানে আপনার 111 রানে একটা দলকে হতেই পারে, অল আউট হতেই পারে, কিন্তু এই পিচ অনুযায়ী, এবং আপনি যদি মনে করেন যে না মাইক হেসন যে কথাগুলো বলছে সেই কথার কোনো ভিত্তি নেই, ভাই মাইক হেসন একজন পরীক্ষিত মানুষ এবং সে ইন্টারন্যাশনালি খুব ভালো মানের একজন কোচ। তাকে নিয়ে আপনি টোল করতে পারেন না। মাইক হেসন যে পিচের কথা বলছে, আপনি যদি ক্রিকেট বোঝেন বা মাইক হেসনকে যদি চেনেন তাহলে অবশ্যই আহ হেসনকে যদি আপনি চেনেন তাহলে অবশ্যই আপনাকে তার কথা যুক্তিপূর্ণ কথা সেটা মানতে হবে। কারণ হচ্ছে যে এই উইকেট বা গামিনী সিলভার এখন কিন্তু ভাই টি-20-তে 160, 70, 180 থেকে 200-র ভিতরে কন্টেস্ট হয়, সেখানে জয় পরাজয় হতে পারে, একটা দুটো ম্যাচ ফলপ হতেই পারে, একটা দুটো ম্যাচ কলাপস হতে পারে, অল্প রানে অল আউট হতেই পারে, কিন্তু এই না যে আপনি 111 রানে প্রতিপক্ষ দলকে অল আউট করলেন এবং আপনার জয় ছিনে নিলেন, দেওয়ার পরে বললেন যে আমার কৃতিত্ব। আসলে এই পিচে খেলা হয় না। কারণ উনি যে কথাগুলো বলছে সেটা যদি আপনি বলি যে না, আমি মনে করি না এই সহায়ক এশিয়া কাপ বা বিশ্বকাপের প্রস্তুতি নেওয়ার জন্য এটা গ্রহণযোগ্য না। এটা একদম 100% সত্য কথা। কারণ হলো যে আপনার 2000 উদাহরণ যদি আপনি টানি, সেটা হলো 2022 বিশ্বকাপের আগে বাংলাদেশ নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়াকে এই মিরপুরের মাঝেই কিন্তু তারা সিরিজ জিতেছিল। তারপরে কি হলো, 2022 বিশ্বকাপ বা 24 বিশ্বকাপ বলেন, আমরা একটা ম্যাচও জিততে পারিনি। তার মানে কি, আপনি ঘরের মাঠে এই ধান ক্ষেতের মাঠে যদি আপনি এত ভালো পারফরমেন্স করেন তাহলে সেটা তো প্রতিফলন দেখাইতে হবে।